প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং নিরাপদে আছো। আর আমাদের এই নিয়মিত অনলাইন ক্লাসগুলি তোমরা দেখছো এবং ব্যাপক পড়াশোনার মধ্যেই দিন কাটাচ্ছ। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের মাইকোলজি বা ছত্রাক বিদ্যা সম্পর্কে পাঠদান করব। আজকে আমার পাঠদানের যে চ্যাপ্টার সেটি 5-এর F-এ রয়েছে। এটি একটি ডিউটেরামাইসিটিস শ্রেণীর জেনাস অল্টারনেরিয়া। এই অল্টারনেরিয়া জেনাস সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। ইতোপূর্বে আমি এই ডিউটেরামাইসিটিস শ্রেণীর আরো দুটি ক্লাস নিয়েছি। এটি আমার 3য় নাম্বার লেকচার। আশা করি তোমরা সবাই উপভোগ করবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে। তাহলে শুরু করা যায়। অল্টারনেরিয়া জেনাস। প্রথমে আমরা অল্টারনেরিয়া জেনাসের সিস্টেমেটিক পজিশন আমরা জানব। এটি একটি ডিভিশনে বিভক্ত করা হয়েছে। এই ডিভিশনটি হচ্ছে অ্যামাস্টিগোমাইকোটা। এই অ্যামাস্টিগোমাইকোটা ডিভিশনের একটি সাব ডিভিশন রয়েছে। সাব ডিভিশনটি হচ্ছে ডিউটেরোমাইকোটিনা। যেহেতু অল্টারনেরিয়া এটি একটি ডিউটেরোমাইসিটিস শ্রেণীর, তাই এর শ্রেণী হবে ডিউটেরোমাইসিটিস ক্লাসের। এই জেনাসকে অল্টারনেরিয়াকে একটি সাব ক্লাসে ভাগ করা হয়েছে। সাব ক্লাসটি হচ্ছে হাইপোমাইসিটিডি। সাব ক্লাসটি হচ্ছে হাইপোমাইসিটিডি। অর্ডার মনিলিয়ালিস। এটি বিরাট বা বৃহৎ একটি বর্গ। এর যে ফ্যামিলি হচ্ছে ডেমাসিয়েসি। এবং ফাইনালি এর স্পেসিস হচ্ছে অল্টারনেরিয়া। তো প্রিয় ছাত্ররা, তাহলে এটি একটি সিস্টেমেটিক পজিশন। এই সিস্টেমেটিক পজিশনটি দিয়েছেন বিজ্ঞানী অ্যালেক্সোপৌলস অ্যান্ড মিলস এর অনুসারে, যেটা 1979-এ প্রবর্তন করা হয়ে থাকে। তাহলে আমরা সিস্টেমেটিক পজিশনটি জেনে গেলাম। ডিভিশন অ্যামাস্টিগোমাইকোটা, সাব ডিভিশন ডিউটেরোমাইকোটিনা, ক্লাস ডিউটেরোমাইসিটিস। একে সাব ক্লাসে ভাগ করা হয়েছে। হাইপোমাইসিটিডি, অর্ডার বা বর্গ মনিলিয়ালিস, ফ্যামিলি ডেমাসিয়েসি এবং স্পেসিস অল্টারনারিয়া।
এটি দিয়েছেন বিজ্ঞানী অ্যালেক্স প্লাস এবং মিমস এর শ্রেণীবিন্যাস অনুসারে। আমরা এখন দেখব যেহেতু অল্টারনেরিয়া এটি ডিউটেরোমাইসিটিস শ্রেণীর, এর সাব ক্লাস হচ্ছে হাইপোমাইসিটিডি। এই অর্ডার হচ্ছে মনিলিয়ালিস। এটি একটি বিশাল বা বৃহৎ বর্গ। অর্ডার মানে বর্গ। এ বর্গের টোটাল জেনাসের সংখ্যা আমরা জেনে নিব। এই বর্গে যে টোটাল 4টি বর্গে টোটাল 4টি ফ্যামিলি রয়েছে। এই জেনা অর্ডারের 4টি ফ্যামিলি রয়েছে। মনিলিয়ালিস অর্ডারের 4টি ফ্যামিলি, প্রায় 1030টি জেনাস এবং এর স্পেসিস সংখ্যা প্রায় 9000 স্পেসিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মনিলিয়ালিস বর্গটি একটি বড় বর্গ, যেখানে 4টি গোত্র, 1030টি গণ, প্রায় 9000 স্পেসিস বর্তমান। এই বর্গের আরো একটি বিশাল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এরা কোনো ফ্রুট বডি তৈরি করে না। এরা কোনো ফ্রুট বডি প্রডিউস করে না। They have no fruit body produce. এরা কোনো ফ্রুট বডি তৈরি করে না। এটি একটি বিশাল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে ফ্রুট বডি না তৈরি করলে এদের যে স্পোর বা কনেডিয়া, সেটি কনেডিওফোরের মাথায় সরাসরি অথবা হাইফির মধ্যে তৈরি হতে পারে। তাহলে এরা কনেডিয়ার মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে। সেই কনেডিয়াটা সরাসরি কনেডিওফোরের শীর্ষে অথবা হাইফার মধ্যে অথবা হাইফির মধ্যে উৎপন্ন হয়ে থাকে। যেহেতু এই অর্ডারের 4টি ফ্যামিলি রয়েছে, তার মধ্যে ডেমাসিয়েসি ফ্যামিলিটি হচ্ছে অল্টারনেরিয়ার ফ্যামিলি। এই ফ্যামিলির আরো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এরা সাধারণত স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী হয়ে থাকে অথবা প্যারাসাইটিক ধরনের হয়ে থাকে। এদের সম্পর্কে বিজ্ঞানী রাও 1969-এ দেখেছেন এই ডেমাসিয়েসি বা অল্টারনেরিয়ার প্রায় 57টি স্পেসিস রয়েছে। তাহলে অল্টারনেরিয়ার স্পেসিস সংখ্যা 57টি। বিজ্ঞানী রাও এর মতে ভারতীয় উপমহাদেশে অল্টারনেরিয়ার 57টি প্রজাতি পাওয়া গিয়েছে এবং তিনি এদের বিশদ বর্ণনা উপস্থাপন করেছেন। তিনি দেখেছেন এই অল্টারনেরিয়া সাধারণত মাটি, জৈব বস্তু, ধুলাবালি, ডাস্ট, অর্গানিক সাবস্টেন্স এইসব ক্ষেত্রে জন্মগ্রহণ করে থাকে বা জন্মে থাকে। এছাড়া এই অল্টারনেরিয়া
প্রায় সমস্ত পৃথিবীতেই সব জায়গায় দেখতে পাওয়া যায়। অল্টারনেরিয়াকে আমরা পৃথিবীর সর্বত্রই দেখতে পাবো। আর এর মাইসেলিয়ামটি সাধারণত হায়ালিন বা স্বচ্ছ বা হালকা বর্ণের হয়ে থাকে এবং পরিণত হলে এই মাইসেলিয়ামটি সাধারণত ডার্ক কালার বা ব্রাউন কালার হয়ে থাকে। আর আগে আমি বলেছি এই অল্টারনেরিয়া সাধারণত পরজীবী অথবা মৃতজীবী হয়ে থাকে এবং এরা উদ্ভিদের অসংখ্য ক্ষতিকারক বা মারাত্মক রোগ সৃষ্টি করে থাকে। এরা যে রোগ সৃষ্টি করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে লিফ স্পট ডিজিজ অফ ক্রপ। শস্যের এরা লিফ স্পট ডিজিজ তৈরি করে থাকে। এছাড়াও মানব দেহের বা মানুষের মধ্যেও এরা ক্ষতিকর রোগ সৃষ্টি করে থাকে। তার মধ্যে রয়েছে হিউম্যানের মধ্যে যে রোগ সৃষ্টি করে থাকে তার মধ্যে অ্যালার্জি সৃষ্টি করে থাকে, ডার্মাটাইটিস চর্মরোগ তৈরি করে থাকে। এই অল্টারনেরিয়ার কয়েকটি গোত্র রয়েছে, অল্টারনেরিয়ার কয়েকটি স্পেসিস বা প্রজাতি রয়েছে বা গণ রয়েছে যারা এই ধরনের ডিজিজগুলি সৃষ্টির জন্য দায়ী। সেই সমস্ত অল্টারনেরিয়ার জিনাসগুলি হলো অল্টারনারিয়া, এটা একটি জিনাস। সার্কোস্পোরা, এটা একটি জিনাস। এই জিনাসগুলি সবই ডেমাসিয়াসির আন্ডারে। এছাড়া রয়েছে হেলমিনথোস্পোরিয়াম, এই জিনাসটিও ক্ষতিকর রোগ সৃষ্টি করে থাকে। পাইরিকুলারিয়া, এই ধরনের জিনাস অল্টারনেরিয়া, সার্কোস্পোরা, হেলমিনথোস্পোরিয়াম, পাইরিকুলারিয়া, এই জিনাস সমূহ অর্থাৎ ডেমাসিয়াসির যে এই সমস্ত জিনাস উদ্ভিদ দেহে বা শস্যের ক্ষতিকর রোগ সৃষ্টি করে থাকে। এবার আমরা এই অল্টারনেরিয়া জিনাসের সোমাটিক স্ট্রাকচার বা দৈহিক গঠন সম্পর্কে আমরা জানব। সোমাটিক স্ট্রাকচার। অল্টারনেরিয়ার যে মাইসেলিয়াম, সেই মাইসেলিয়ামটি সাধারণত সেপ্টেট ব্রাঞ্চিং হয়ে থাকে এবং স্লেন্ডার মাইসেলিয়াম। সেপ্টেড ব্রাঞ্চিং এন্ড স্লেন্ডার বা সরু মাইসেলিয়াম বিদ্যমান। এই মাইসেলিয়ামটি যখন ইম্যাচিউর অবস্থায় থাকে বা তরুণ অবস্থায় থাকে তখন এই মাইসেলিয়ামটির বর্ণ, হায়ালিন বা হালকা বর্ণের হয়ে থাকে। কিন্তু যখন এরা ম্যাচিউর হয়ে যায় মাইসেলিয়াম, তখন এই হায়ালিন থেকে আস্তে আস্তে গাঢ় বর্ণের বা ডার্ক কালার
অথবা ব্রাউন কালার অথবা ব্ল্যাক কালার হয়ে থাকে। তরুণ থেকে যখন আস্তে আস্তে পরিপক্ক হয় তখন এই মাইসেলিয়াম ডার্ক কালার, ব্রাউন কালার অথবা ব্ল্যাক কালার হয়ে থাকে। এই মাইসেলিয়ামের মধ্য থেকে সাধারণত হাইফি বা শাখান্বিত কনিডিওফোর উৎপন্ন হয়। এই কনিডিওফোর ব্রাঞ্চিং অথবা নন ব্রাঞ্চিং হতে পারে। ব্রাঞ্চিং অথবা নন ব্রাঞ্চিং হতে পারে। এর অগ্রভাগে অথবা হাইফার মাথায় অ্যাপেক্সে কনিডিয়া তৈরি হয়ে থাকে। এই কনিডিয়া সাধারণত বা এর মাইসেলিয়াম কনিডিয়া উৎপন্ন হবে কনিডিওফোরের মাথায়। এই মাইসেলিয়াম বা এর কোষের মধ্যে নিউক্লিয়াস, মাল্টি নিউক্লিয়াস থাকে। মাল্টি নিউক্লিয়াস অর্থাৎ বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে। আর এই কনিডিয়ার মাধ্যমে এরা প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। তাহলে এই হচ্ছে সোমাটিক স্ট্রাকচার। এরা আবার যে পোষক কোষে অবস্থান করে দুই ভাবে এরা অবস্থান করতে পারে। পোষক কোষে ইন্টারসেলুলার অথবা ইন্ট্রাসেলুলার, আন্তঃকোষীয় বা অন্তঃকোষীয় ভাবে পোষক কোষের মধ্যে এই মাইসেলিয়াম সমূহ অবস্থান করে। তাহলে এর সোমাটিক স্ট্রাকচার কি? এরা সেপ্টেড, ব্রাঞ্চিং, স্লেন্ডার বা সরু মাইসেলিয়াম থাকে। এই মাইসেলিয়াম তরুণ অবস্থায় স্বচ্ছ, যখন ম্যাচিউর হয় তখন এই মাইসেলিয়াম ডার্ক কালার, ব্রাউন কালার অথবা ব্ল্যাক কালার বা কালো বর্ণের সৃষ্টি করে থাকে। এরা কনিডিওফোর সাধারণত মাইসেলিয়াম থেকে উৎপন্ন হবে। এই কনিডিওফোর সমূহ ব্রাঞ্চিং হতে পারে অথবা নন ব্রাঞ্চিং হতে পারে। এর শীর্ষেই কনিডিয়া উৎপন্ন হয়। আর মাইসেলিয়ামের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস অবস্থান করে থাকে। আর এই মাইসেলিয়াম সাধারণত পোষক কোষের অন্তঃকোষীয় ভাবে বা আন্তঃকোষীয় ভাবে অবস্থান করতে পারে এবং পোষক দেহ হতে পুষ্টি শোষণ করে এরা বেঁচে থাকে। এবার আমরা এর রিপ্রোডাকশন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিব রিপ্রোডাকশন। এর সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট। এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট। এরা যৌন জনন ক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে না। এরা সাধারণত অ্যাসেক্সুয়ালি রিপ্রোডাকশনের মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। তাহলে এদের জনন ক্রিয়া হবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি? যখন যৌন জনন বা গ্যামেট ব্যতি রেখে স্পোরের মাধ্যমে যখন জনন ক্রিয়া সম্পূর্ণ করে সেই ধরনের জননকে বলা হয় অ্যাসেক্সুয়াল বা অযৌন জনন ক্রিয়া। এই অযৌন জনন ক্রিয়ার যে স্পোর সেটি হচ্ছে
অল্টারনেটের ক্ষেত্রে কনিডিয়া। তাহলে এরা কনিডিয়া এর মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করবে। কনিডিয়া কোথায় উৎপন্ন হয়? কনিডিয়া সাধারণত মাইসেলিয়ামের মধ্যে হতে সরু ব্রাঞ্চিং বা নন ব্রাঞ্চিং হতে পারে, এর পার্শ্ব থেকেও উৎপন্ন হতে পারে। প্রিয় ছাত্ররা, তোমরা চিত্রটি আর্ট করবে। তাহলে এটা হচ্ছে মাইসেলিয়াম, অল্টারনেরিয়ার স্ট্রাকচার। এটি হচ্ছে মাইসেলিয়াম। মাইসেলিয়াম থেকে সরু বহুশাখার মাল্টিসেলুলার বা বহুকোষী সরু এক ধরনের অঙ্গ তৈরি হয়, যাকে আমরা বলি কনিডিওফোর। এই কনিডিওফোর ব্রাঞ্চিং হতে পারে অথবা নন ব্রাঞ্চিংও হতে পারে। এই কনিডিওফোরের যে অগ্রভাগ, সেই অগ্রভাগে অগ্রন্মুখভাবে কনিডিয়া উৎপন্ন হয়। অগ্রন্মুখভাবে কনিডিয়া তৈরি হয়ে থাকে। এই কনিডিয়ার স্ট্রাকচারটি আমি একটু বড় করে আর্ট করতে চাই। তোমরা সবাই এই চিত্রগুলি অঙ্কন করবে। চিত্র যদি অঙ্কন করো, ভালো একটি চিত্র তোমাদের যে আনসার স্ক্রিপ্ট, সেই আনসার স্ক্রিপ্টের ভ্যালুকে বাড়িয়ে দেয়। সেজন্য আমি জানি তোমরা আমার চেয়েও বেশি ভালো চিত্র আর্ট করতে পারো। তাই আরেকটু যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে চিত্রটি আরো সুন্দর হয়ে যাবে। তাহলে তোমরা বেশি মার্ক পেতে পারো পরীক্ষার সময়। তাহলে আমরা কনিডিয়া তৈরি করছি, আর্ট করছি এই কনিডিয়া। তাহলে এই কনিডিয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য সমূহ হচ্ছে, প্রথমে দেখব আমরা এই কনিডিয়া সাধারণত গদার মতো একটার পর একটা সৃষ্টি হয়েছে, গদার মতো। সেই জন্য একে আমরা বলবো অবস্ক্লাভেট। অবস্ক্লাভেট বা গদার মতো অসংখ্য কনিডিয়া অগ্রন্মুখভাবে তৈরি হয়ে থাকে, অগ্রন্মুখভাবে তৈরি হয়ে থাকে। এই কনিডিয়া সাধারণত শীর্ষে যে কনিডিয়া থাকে, সেই কনিডিয়াটি দেখব সরু এবং স্বচ্ছ, এবং এই কনিডিয়া সাধারণত মিউরিফর্ম। এবং এই যে শীর্ষের কনিডিয়াটি বিট বা পাখির ঠোঁটের মতো দেখা যায়। এই কনিডিয়ার মধ্যে এই যে ট্রান্সভার্সলি এক ধরনের সেপ্টা দেখা যায়, ট্রান্সভার্স সেপ্টা, এবং পাশাপাশি লম্বালম্বি ভাবেও কিছু সেপ্টা দেখা যায়।
এই সেপ্টাগুলিকে বলা হয় লঙ্গিটিউডিনাল সেপ্টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কনিডিয়ার মধ্যে দুই ধরনের সেপ্টা থাকে, একটি হচ্ছে প্রস্থে আর একটি লম্বালম্বী, দুটি সেপ্টা দেখা যায়। এটি একটি বিশাল বা গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের কারণে এই কনিডিয়াকে বলা হয়ে থাকে স্ক্লেরোস্পোর বলা হয়ে থাকে। তাহলে এখানে আমরা দুই ধরনের সেপ্টা দেখতে পেলাম, একটা হচ্ছে ট্রান্সভার্স সেপ্টাম আর একটি হচ্ছে লঙ্গিটিউডিনাল সেপ্টাম। এই যে সেপ্টাম বা প্রস্থপ্রাচীর, এই প্রস্থপ্রাচীরের মধ্যে আবার সাধারণত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে বা সরল পোর থাকে, এরকম পোর থাকে। এই পোর থাকার কারণে বা ছিদ্র থাকার কারণে যে সুবিধাটি পায় সেটা হলো একটি কনিডিয়াম থেকে আরেকটি কনিডিয়ামের মধ্যে সাইটোপ্লাজমের আদান প্রদান বা চলাচলের সহায়তা হয়ে থাকে। তাহলে এই যে ছিদ্র, এই ছিদ্র পথ বা পুরের কারণে কনিডিয়ামের মধ্যে থেকে একটি কনিডিয়া হতে আরেকটি কনিডিয়ায় কি যেতে পারে, সাইটোপ্লাজম চলাচল করতে পারে। এটাও আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আবার কোন কোন বিজ্ঞানী মত প্রকাশ করেছেন যে এই যে কনিডিয়ার যে প্রাচীর অনেক ক্ষেত্রে দ্বিস্তর বিশিষ্ট, দুটি স্তর দ্বারা ঘেরা থাকে, এইসব মতবাদ বিজ্ঞানীরা দিয়েছেন। এরা আগেই বলা হয়েছে উদ্ভিদের বা ক্রপের লিফ স্পট তৈরি করে থাকে, লিফ স্পট ডিজিজ তৈরি করে থাকে এবং লিফ স্পট ডিজিজ তৈরি করার সময় এরা তাহলে এটার পাতা, টমেটো গাছের পাতা চিত্রটা আর্ট করার চেষ্টা করেছি আমি। তো টমেটো গাছের পাতার লিফ স্পট কিভাবে হয় সেটা একটু দেখবে। পাতার মধ্যে স্থানে স্থানে এরকম দাগ দেখা যায়, এগুলিকে বলা হয় লিফ স্পট। লিফ স্পট, লিফ স্পট ডিজিজ তৈরি হয়েছে। এই যে পাতার নিম্নতক, সেই নিম্নতকে যে স্টোমাটা থাকে, সেই স্টোমাটা দিয়ে যখন ফেভারেবল কন্ডিশন থাকে, অর্থাৎ প্রতিকূল ও অনুকূল পরিবেশ থাকে, অনুকূল পরিবেশে এই সমস্ত কনিডিয়া জার্মিনেট করে এরা জার্ম টিউব তৈরি করে। তাহলে এই কনিডিয়া এরকম জার্মিনেট করে থাকে। এই জার্মিনেট করে এরা বাতাসের মাধ্যমে বাইরে ছড়িয়ে পড়তে পারে এবং যখন অন্য কোনো পোষকের সংস্পর্শ পায় তখন সেই পোষক দেহের মধ্যে এরা বংশ বিস্তার করে বা নতুন করে আবার মাতৃ অল্টারনেরিয়া সৃষ্টি করে থাকে। এই হচ্ছে এদের প্রজনন, যেটা অল্টারনেরিয়া
অল্টারনেরিয়া জিনাসের হয়ে থাকে। এটি টমেটো গাছের আমি উদাহরণ দিয়েছি, সেখানে কিভাবে লিভ স্পট ডিজিজ তৈরি করে থাকে, এরা কিভাবে কনেডিও ফোরের মাথায় অগ্রণ মুখভাবে কনেডিয়া তৈরি করে থাকে, সবকিছু আমি তোমাদের জানানোর চেষ্টা করেছি। তোমরা একটু ভালো করে একটু লেখাপড়া করবে, যেন এই বিষয়গুলি তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তাহলে এই হচ্ছে অল্টারনেরিয়ার রিপ্রোডাকশনস। এরা সেক্সুয়ালি কোনো রিপ্রোডাকশনস বা জনন ক্রিয়া সম্পূর্ণ করে না, এরা কেবলমাত্র অযৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে। সেই অযৌন জননের মাধ্যমটা হচ্ছে কনিডিয়া। সেই কনিডিয়াটি কনিডিও ফোরের মাথায় বা হাইফির মাথায় বা শীর্ষে অবস্থান করে থাকে। তার কনিডিয়ার বর্ণনা এখানে দেওয়া হয়েছে এবং কিভাবে এরা আবার নতুন করে জার্মিনেট করে সে কথাও আমি জানানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব এই অল্টারনেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য। জেনারেল characteristics of Alternaria। এক নাম্বার যে বৈশিষ্ট্য, এরা সাধারণত সেপ্টেড হয়ে থাকে, এদের মাইসেলিয়াম ব্রাঞ্চিং হয়ে থাকে এবং এদের মাইসেলিয়াম স্লেন্ডার মাইসেলিয়াম হয়ে থাকে বা সরু প্রকৃতির মাইসেলিয়াম হয়ে থাকে। এরা মাল্টি নিউক্লিয়াস বিশিষ্ট বহু নিউক্লিয়াস থাকে। সাধারণত দেখা যায় একটা কোষের মধ্যে 5 থেকে 10টি বা 15টি নিউক্লিয়াস থাকে। আবার কোনো বিজ্ঞানী দেখেছেন যে অল্টারনেরিয়া ব্রাসিসিকুলা একটি প্রজাতি। এই প্রজাতির যে শীর্ষকোষ, সেই শীর্ষকোষে প্রায় 27 থেকে 33টি নিউক্লিয়াস পাওয়া যায়। শীর্ষকোষে 27 থেকে 33টি নিউক্লিয়াস পাওয়া যায়। আর এর পার্শ্বকোষে প্রায় 1 থেকে 14টি নিউক্লিয়াস পাওয়া যায়। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই অল্টারনেরিয়া মাল্টি নিউক্লিয়াস, অসংখ্য নিউক্লিয়াস বহন করে থাকে। এদের যে মাইসেলিয়াম, সেই মাইসেলিয়ামটি সাধারণত হায়ালিন কখন? যখন ইম্যাচিউর অবস্থায় থাকে। আবার যখন ম্যাচিউর হয়ে যায় এদের মাইসেলিয়ামটি তখন কি হয়? ডার্ক কালার অথবা ব্রাউন কালার অথবা ব্ল্যাক কালার হয়ে থাকে। এদের মাইসেলিয়াম পোষক কোষের ইন্টারসেলুলার ভাবে অবস্থান করে থাকে পোষক দেহে। এই অল্টারনেরিয়ার আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রজনন অ্যাবসেন্ট। তাহলে এরা কেবলমাত্র অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করবে। এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের যে মাধ্যম সেটা হচ্ছে কনেডিয়ার মাধ্যমে এরা জনন ক্রিয়া সম্পূর্ণ করে। আর এদের কনেডিয়া সাধারণত কিরকম?
অগ্রণমুখভাবে উৎপন্ন হয়ে থাকে। এদের কনিডিওফোর এর মাথায়, শীর্ষে অথবা পার্শ্বে অথবা হাইফার মধ্যে এই কনিডিয়া উৎপন্ন হয়। কনিডিয়া, যে শীর্ষ কনিডিয়া বা অ্যাপেক্সে অবস্থান করে কনিডিয়া, সেটি সরু আকৃতির হয় এবং এর পাখির ঠোঁটের মতো, যেটা চিত্রে আমি দেখিয়েছি, সেজন্য একে বলা হয় বিগড। অনেক সময় একে অ্যাপেন্ডেসও বলা হয়ে থাকে। অ্যাপেন্ডেসও বলা হয়ে থাকে, কারণ পাখির ঠোঁটের মতো রয়েছে বলে একে বিগড বা অ্যাপেন্ডেসও বলা হয়ে থাকে। এদের কনিডিয়ার মধ্যে দুই ধরনের সেপ্টা দেখা যায়, একটি ভার্টিক্যালি বা ট্রান্সভার্স সেকশন আর হরিজন্টাল, অর্থাৎ ভার্টিক্যাল এবং লঙ্গিটিউডিনাল দুই ধরনের সেপ্টাই এখানে উপস্থিত। এই কনিডিয়া সাধারণত ওয়াইন্ড বা বাতাসের মাধ্যমে ফেভারেবল কন্ডিশনে স্টোমাটার মাধ্যমে বিস্তার লাভ করে এবং একটি কনিডিয়া হতে 5 থেকে 10টি জার্ম টিউব তৈরি করে, অর্থাৎ জার্মিনেশন করে। যদি এরা পরিপূরক বা এদের সিলেক্টিভ হোস্ট পায়, নির্বাচিত হোস্ট পায়, সেই হোস্টের মধ্যে এরা বংশ বিস্তার করতে পারে। আবার কোনো বিজ্ঞানী বলেছেন এরা আবার দুই ধরনের, আরো ক্ল্যামাইডোস্পোরের মাধ্যমে এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে। আবার অনেক সময় মাইক্রোস্ক্লেরোশিয়া, ক্ল্যামাইডোস্পোর এবং মাইক্রোস্ক্লেরোশিয়া এর মাধ্যমেও, বা এসব অজনস্পোর, ক্ল্যামাইডোস্পোর এবং মাইক্রোস্ক্লেরোশিয়া এগুলি হচ্ছে অজনস্পোর, এর মাধ্যমেও এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে। এরা প্রায় পৃথিবীর সর্বত্র এদের দেখতে পাওয়া যায়। আর এরা ধুলাবালি, ডাস্ট, অর্গানিক সাবস্টেন্স এর মধ্যে পাওয়া যেতে পারে। এই হচ্ছে এর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। আর এরা যে ধরনের ইকোনমিক ইম্পর্টেন্স বা গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। ইকোনমিক ইম্পর্টেন্স, অল্টারনেরিয়ার ইকোনমিক ইম্পর্টেন্স। ক্লাসের শুরুতে আমি বলেছিলাম অল্টারনেরিয়া বিভিন্ন প্রজাতির উদ্ভিদের বা ফসলের মারাত্মক রোগ সৃষ্টি করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে লিফ স্পট। যে সমস্ত প্রজাতি অল্টারনেরিয়ার যে সমস্ত প্রজাতি উদ্ভিদ দেহের ক্ষতিকর রোগ সৃষ্টি করে থাকে, তার মধ্যে রয়েছে অল্টারনেরিয়া সোলানি। এটি আলু, টমেটো এবং বেগুন অর্থাৎ সোলানেসি ফ্যামিলির উদ্ভিদের আর্লি ব্লাইট বা আগাম ধসা রোগ সৃষ্টি করে থাকে। অল্টারনেরিয়া লিনি একটি স্পেসিস। এটি তিসির মধ্যে ব্ল্যাক স্পট বা লিফ স্পট সৃষ্টি করে থাকে, লিফ স্পট তৈরি করে থাকে। অল্টারনেরিয়া ব্রাসিকি, এরা যে সরিষা রয়েছে, সেই সরিষা উদ্ভিদের মধ্যে লিফ স্পট সৃষ্টি করে থাকে। অল্টারনেরিয়া ব্রাসিসিকুলা, এরা
লিভ স্পট ডিজিজ তৈরি করে থাকে বাঁধাকপি, ফুলকপি, শালগম এবং সরিষা, এই সমস্ত উদ্ভিদের মধ্যে অল্টারনেরিয়া ব্যাসিসিকুলা লিভ স্পট তৈরি করে থাকে। অল্টারনেরিয়া সাইট্রি, এরা সাধারণত লেবুর পচন রোগ সৃষ্টি করে থাকে। অল্টারনেরিয়া সাইট্রি লেবুর পচন রোগ সৃষ্টি করে থাকে। অল্টারনেরিয়া অল্টারনাটা, অল্টারনেরিয়া অল্টারনেটা, এটি সাধারণত গমের মধ্যে লিভ স্পট তৈরি করে থাকে। তাহলে আমরা দেখতে পাবো লিভ স্পট তৈরি করে থাকে। তাহলে অল্টারনেরিয়ার অনেক প্রজাতি রয়েছে যারা ফসল উদ্ভিদের, বিশেষ করে সোলানেসি গোত্রের এবং বেসিকেসি ফ্যামিলির উদ্ভিদের মধ্যে বা ফসলের মধ্যে মারাত্মক লিভ স্পট তৈরি করে থাকে। আর মানব দেহের মধ্যেও এই অল্টারনেরিয়া যে সমস্ত রোগ সৃষ্টি করে থাকে তার মধ্যে চর্মরোগ বা ডার্মাটাইটিস এবং অ্যালার্জি রোগ সৃষ্টি করে থাকে। তো প্রিয় ছাত্ররা, এই ছিল আজকের আমার ডিটোরোমাইসিটিস শ্রেণীর অল্টারনেরিয়া জিনাস সম্পর্কে বিস্তারিত আলোচনা। এরপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, আমি আশা করব আমার ইনবক্সে তোমরা অবশ্যই টেক্সট করবে। আর এতক্ষণ ধরে আমার ক্লাসটি তোমরা শোনার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ, এবং আমার ক্লাসটি যারা যারা দেখছেন তাদের প্রতিও আমার অন্তরস্থল হতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা কলেজ এর পক্ষে উদ্ভিদ বিজ্ঞান পরিবার হতে আমাকে এই ক্লাসটি নেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আমি নিজেকে গর্ববোধ করছি। আপনারা দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি এবং নিয়মিত ক্লাসগুলি নিয়ে যাই। আর সৃষ্টিকর্তার নিকট এটাই প্রার্থনা, এইভাবে ক্লাস নিতে আমাদের ভালো লাগে না, যেন অচিরেই এই কোভিড-19 যে মহামারী শুরু হয়েছে যেন এটা শেষ হয়ে যায়, আমরা আবার আমাদের ক্লাসরুমে ফিরে যেতে চাই। সেই ছাত্রদের হাসি মাখা মুখ আমরা দেখতে চাই, তাদের সামনে ক্লাস নিতে চাই। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, বেস্ট অফ লাক।